আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি যারা বাংলাদেশে যাইতে চাইতেছেন বা বাংলাদেশ থেকে আসতেছেন, তাদের মধ্যে অনেক রকম কোশ্চেন আছে, অনেক কিছু নিয়ে আপনারা চিন্তিত আছেন। আজকের ভিডিওতে আমি সে ব্যাপারে আপনার সাথে একটু আলোচনা করি, কারণ রিসেন্টলি আমি বাংলাদেশে গেছিলাম, আপনারা অনেকেই জানেন যারা আমার পুরনো ভিডিও দেখছেন, এবং আসছি। তাছাড়া আমার বন্ধুরা গেছে, আসছে। তো আমরা যেগুলো ফেস করছি, হয়তো আপনাদের ওগুলো ফেস করা লাগতে পারে, অথবা এর থেকে বেশিও সমস্যা হতে পারে বা নাও হতে পারে। সো যদি বিষয়গুলো জানা থাকে আপনার জন্য ইজি হবে, তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। সো প্রথমে যাওয়ার ব্যাপারে বলি। যাওয়ার ব্যাপারে আপনারা যারা পুরনো বা নতুন গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন যাই হন না কেন, আপনারা তো টিকিট কাটবেন, ইজিলি টিকিট কাইটা যাবেন, এখান থেকে বোর্ডিং পাস করবেন। আমি যাওয়ার সময় ব্যাগ নিয়েছিলাম, একটা হাতে 7 কেজি আর 2টা লাগেজ, যেটাতে 23 কেজি করে নেওয়া যায়। আর সাথে একটা কান্দের ব্যাগও নিয়েছিলাম। ওটাতে তেমন কিছুই ছিল না, বাট কান্দে একটা ব্যাগ ছিল। যাওয়ার সময় এখান থেকে আমি জেএফকে এয়ারপোর্ট দিয়ে যাই, জেএফকে থেকে চেকিং করি, যাওয়ার সময় কোনো ঝামেলা হয় না। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এখান থেকে প্লেন উঠি এবং বাংলাদেশে সুন্দরভাবে ল্যান্ড করি। ল্যান্ড করার পর ওইখানে যখন লাগেজগুলোর জন্য যাই, তখন আমার একটা লাগেজ মিসিং ছিল। অনেকক্ষণ ধরে দাঁড়ায় থেকে একটা লাগেজ পাই না, বাকি সবগুলো পেয়ে গেছি, যদি একটু সময় লাগছে, বাট পেয়ে গেছিলাম। এছাড়া যাত্রাপথে আর কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে গেছি। বাট যাওয়ার পর একটা লাগেজ পাইনি, অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছি। ওই লাগেজটার মধ্যে আমার ওই লাগেজটা মোটামুটি দামি জিনিস ছিল, দামি বলতে কসমেটিক্স আইটেম ছিল, আর কিছু ছিল। তো যাই হোক, পাওয়া যেতেছে না, অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম। মানে দূরে কোথাও খুঁজি নাই, যেখানে লাগেজ বেরো ওখানে ছিলাম, প্রায় 15-20 মিনিট একটা লাগেজের জন্য ছিলাম, বাকিগুলো অনেক আগে পেয়ে গেছি। তারপরে কিছুক্ষণ পর একটা লোক আসলো, লোক এসে জিজ্ঞেস করলো, আপনি কি লাগেজ পাইতেছেন? আমি বললাম না, আমি আপনার হেল্প করি। এই কথা বলে আমার হাত থেকে যে টোকেনটা, সে টোকেনটা নিল এবং নিয়ে উনি সামনে দিয়ে গেল। আমার সাথে একটা লোক ছিল, ওনার সাথে কথা হয়েছিল লাগেজ ব্যাপারে। উনি হচ্ছে সৌদি আরব থেকে আসছে। উনি আমায় বললো, আপনি টোকেন দিলেন কেন? আমরাও তো লাগেজ জন্য দাঁড়াইছি, লাগেজ তো আসবে এখানে। তাই আমি ভাবলাম হয়তো উনি ভিতরের লোক, ভিতরে হয়তো লাগেজ কোনো কারণে থাকতে পারে, আমি সরল মনে দিলাম। যাই হোক দিছি, পরে আমি ওনার ফলো করছি, ফলো করে সাথে সাথে সামনে গিয়ে দেখি যে আমার লাগেজটা সাইডে একটা জায়গায় দাঁড়া করানো, ওই বেল্টে না, বেল্টের সাইডে একটা জায়গায় দাঁড়া করানো। ওইখানে আরো 5-7টা লাগেজ ছিল, তার মধ্যে আমার লাগেজটা ছিল। উনি ওইখান থেকে দেখলাম, আমি দূর থেকে, বেশি কাছাকাছি না, দূর থেকে দেখলাম উনি ওখান থেকে লাগেজটা তুলে নিয়ে আসলো, আইসামায় দিল। দিয়া বলল যে কিছু সম্মানই দিয়েন। আমি বললাম ঠিক আছে, আমার টাকা তো আমার সাথে নাই, মানে আমার যে হ্যান্ডব্যাগটা ছিল ওটার মধ্যে সব টাকা, বাংলা টাকা, কিছু ডলার নিয়েছিলাম, $200-300। তো ওগুলো সব কিছু বোনের কাছে দিয়ে আমি এই লাস্টের লাগেজটা খুঁজতেছিলাম। তো আমি বললাম, এটা তো আমার সাথে না, আমার ব্যাগে আছে, চলেন সামনে, আমি দিতেছি কিছু। আমি ভাবছিলাম বিদেশ থেকে আসছি, একটু ভাব দেখা, একটু ডলার টলার দেবো। পরে উনি আমার হুট করে বলে যে আপনি ডলার দিয়ে। তখন আমার কাছে একটু সন্দেহ হলো যে আমি যে ডলার দেশ থেকে এসেছি এটা উনি বুঝলে কেমনি, যদিও লাগেজে লেখা ছিল। তারপরে মনে কেন জানি সন্দেহ জাগলো। পরে জিজ্ঞেস করলাম যে আপনি কেমনি বুঝলেন যে আমি মানে ডলার দেশ থেকে এসেছি? পরে উনি বললো যে লাগেজে লেখা আছে। পরে আমি বুঝলাম যে না, এখানে কোনো ঝামেলা আছে কিনা, একটু মনে সন্দেহ হইলো। তারপরে আমি ওনাকে ডলার না দিয়ে টাকা দিলাম, 500 টাকার নোট ছিল, 500 টাকা দিছি। উনি টাকা নেবে না, উনি বলে যে ডলার দিতে। পরে আমি বললাম, ভাইয়া আপনার ব্যাপারটা এখন আমার কাছে সন্দেহ মনে হইতেছে, বাকি লাগেজ পেলাম, এই লাগেজটা সাইডে রাখা। এই কথা বলার পরে উনি আর কিছু বলে না, উনি চুপ হয়ে গেল। পরে আমি 500 টাকা দিছি, বলছি পরে যেটা রাখলে রাখেন, নাহলে কিন্তু আমি কিছুই দেবো না। পরে 500 টাকা দিয়ে চলে আসছি। তো এই ব্যাপারটা বাংলাদেশে, আমেরিকা থেকে যারাই যাবেন ফেস করতে পারেন। তো কিছু করার নাই, এটা ওদের একটা এক্সট্রা ইনকাম। বাট বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা থেকে যারা যায়, তারা কিন্তু বাংলাদেশে টাকা উড়াতে যায়, তারা ঘুরতে যায়, তাদের না গেলেও চলে, যেটা সত্য কথা। কারণ এখানে তাদের পুরো ফ্যামিলি আছে, দেশে যায় কি করবে, যায় মানুষ শখে একটু। চাইলে তো আমরা অন্য দেশে, কানাডা আশেপাশে করতে পারি, কিন্তু এই আমাদের সাথে যদি এরকম স্যাস্টামি করে, তাহলে তো সমস্যা। যাক, ইটস ওকে, যারা যা পারবেন দিয়ে দিবেন। আমার তখন রাগ লাগছিল, বাট আমার ইচ্ছা ছিল $20 দেওয়ার, যেটা বাংলাদেশের প্রায় 20-25, সরি 2500 টাকার মতো। কিন্তু ওনারা যখন উনি বুঝতে পারলাম যে এখানে একটু ফ্রড হয়েছে, তখন আমার মনটা ভেঙে গেছে, তখন আর দিইনি। পরে বাংলা টাকায় দিয়েছি, 500 টাকা দিয়েছি। যাই হোক, এই ছিল এয়ারপোর্টে যাওয়ার সময়। এটা অনেকেই ফেস করতে পারেন, আর না করলে তো নাই।
জাস্ট বলে রাখলাম। ফেস করলো দিয়া দিয়ে কিছু। তারপরে এটা গেল, এরপরে দেশে গেলাম, দেশে ঘুরলাম টুরলাম। আমি মনে হয় 1 মাস 10 দিন না 15 দিন ছিলাম। তো ঘুরে টুরে যখন রিটার্ন আসছিলাম, বাংলাদেশ থেকে আসার সময় সেম আমার হাতে 7 কেজি, 2টা লাগেজে 23 কেজি এবং একটা কান্দের ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় ছিল। আমার ছেলেদের জামা কাপড় ইম্পর্টেন্ট না, আমার অত ইম্পর্টেন্ট ছিল না। যাই হোক, তো ওইখান থেকে বললো যে আমি হাতে কিছু নিতে পারবো না। মানে আমাদের রুলস হইলো 7 কেজি একটা ট্রলি, 23 কেজি দ্যাটস ইট। হাতের যে ব্যাগটা ওটা আমাদের রুলস নাই, কিন্তু রুলসের বাইরে এখান থেকে নিতে দিছে, কিন্তু বাংলাদেশ থেকে আনতে দেবে না। কিন্তু আপনি আনতে পারবেন চাইলে। এটা হচ্ছে এক্সট্রা লাগেজের যে ওজন, এক্সট্রা কেজি নিলে সেই হিসেবে ওয়েট করে আপনি দিতে হবে। তারপরে বোর্ডিং পাসের যিনি ছিল উনি আমাকে বলল যে আপনার যে ওজন আসে, আমার মানে আমরা 3 জন ছিলাম, ওনাদের ব্যাগ ছিল, তো আপনার $100 আসে। আমি বললাম ঠিক আছে। প্রথমে আনতে চাইনি, প্রথমে ভাবছিলাম যে দরকার নেই, শুধু শুধু $100 কেন ওয়েস্ট করবো, কারণ আহামরি জরুরি কিছু না। পরে উনি বললো যে, পরে অনেক চিন্তা ভাবনা করে পরে চিন্তার মুখে নেই, পরে ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে নেব। তারপরে এগুলো এখন আনবো কিসে? এখন 3টা ব্যাগ যদি আমাদের 3টা হ্যান্ড ট্রলি ছিল, 3টা ব্যাগ যদি আমরা নেই তাহলে প্রায় $250 চলে আসে। মানে এইভাবে যদি ব্যাগ নিই, 3টা ব্যাগ করতে গেলে আবার একটা লাকেজই বেড়ে যায়। আবার যদি লাকেজে ভরি তাও হয় না, কোনো দিকে তালমিল হইতেছে না। তারপর ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে আমরা এগুলা নেবো না, এটা ঝামেলা মনে হইতেছে, ঝামেলাতে এগুলা ইম্পর্টেন্ট কিছু না, এগুলা জাস্ট জামা কাপড় দেশে রেখা যায়। পরে আব্বু বাইরে ছিল, আব্বু তখন আমাদের সাথে আসেনি। পরে আব্বুর ফোন দিচ্ছে, আব্বু আসতেছিল। পরে ওই ব্যাগ 3টা সাইডে রেখে আমি পরে বললাম যে বাকি যেগুলো আছে ওগুলো আমাদের বুকিং এ দিয়ে দেন। পরে উনি আমাকে বললো যে আমি কিন্তু ভিতরে থাকবো, আপনারা যদি ব্যাগ নেন আমি কিন্তু চেক করবো। আমি পরে আমার তখন রাগ লাগছে। পরে আমি বলছি রাগের মাথায় যে আপনি যেমন পিছিয়ে লাগছেন আমি বুঝছি, আমরা এগুলো তো নেবো না। আমি তো বলছি আমার লোক আসতেছে দিয়ে দেবো। পরে উনি আমাকে সরি বলছে। আমেরিকা যেতেছে, আমেরিকা থেকে আসছি, গরম আছে না। যাই হোক, এমন করা ঠিক না, যেটা রুলস ওনাদের রুলস। বাট উনি যেভাবে বলছে যে আমিও ভিতরে চেক করবো, তখন আমার রাগ লাগছিল। যাই হোক, তারপর আমরা তো ওগুলো নেই, কারণ ওগুলা ইম্পর্টেন্ট কিছু ছিল না, হালকা কিছু জামা কাপড় ছিল, আব্বুর সাথে পাঠাই দিয়েছি। তারপরে পরে ভিতরে গিয়ে দেখলাম সত্যি উনি ভিতরে ছিল, ভিতরে অনেকক্ষণ রাউন্ড দিচ্ছে যতক্ষণ আমরা ছিলাম। আমরা চলে আসার পরে একটু পরে দেখি উনি পিছন থেকে তাকান নাই। তো আসার সময় এরকম একটা হয়েছে। তো আপনারা যদি এক্সট্রা ওজন আনতে চান, অনেকের ধরে না, কিন্তু ধরলে আপনারা যদি ইম্পর্টেন্ট মনে হয় এটা প্রস্তুত থাকবেন যে আপনার ডলার এরকম টাকা দিতে হবে, বাংলা টাকা বা ডলার যেটাই দেন। তো এরকম মেন্টালিটি নিয়ে যাবেন, যদি ওরকম চায় দিয়ে দিবেন, নিয়ে আসবেন। আর যদি না আনার নিয়ত থাকে তাহলে নিয়ে নিন না, আর হ্যাটেকের দরকার নেই। তো আমার আসার সময় এই হয়েছে বোর্ডিংয়ে। এরপর আমি আমেরিকাতে ল্যান্ড করি। আমেরিকাতে ল্যান্ড করার পরে আমার আহামরি কিছুই হয় নাই, কোনো যায় ঝামেলা হয় নাই। আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে গেছি, সুন্দরভাবে আসছি। আমি গ্রিন কার্ড হোল্ডার এবং আমি প্রায় 1 বছর মানে 1.5 বছরের মাথায় দেশ থেকে গিয়ে ঘুরে চলে আসছি। এই তো সবকিছু ঠিকঠাক। ও সরি, আসলটাই বলা হয় নাই। তো আমেরিকাতে ল্যান্ড করার পরে এখানে আরেকটা নতুন রুলস আগে ছিল কিনা জানি না। আমরা যখন আসছি তখন এই রুলসটা হলো আপনার যে খাবার তো আনার নিয়ম নাই, এটা জানেন যে খাবারগুলা কাঁচা খাবার আনার নিয়ম নাই। তো আমরা বাঙালিরা এটা তো আমাদের স্বভাব, খাবার আনা মাস ভরে 6 মাস দেশে যত খেয়ে আসে না কেন, এখানে এসে 1-2 মাস খাবো, এটাই আমাদের স্বভাব। তো আপনারা যদি খাবার নিয়ে আসেন, এটার জন্য আপনাদের যদি এখানে রুলসের বাইরে খাবার হয়, এটার জন্য আপনাদের একটা টিকিট দেওয়া হবে জরিমানা, যেটা স্টেট আইনের মানে আমেরিকান স্টেট লর বাইরে। এটা যদি করেন, এটা যারা সিটিজেন না গ্রিন কার্ড হল তাদেরকে একটা কি বলে প্রবলেম হবে সিটিজেন হওয়ার সময়। সাথে সাথে $300 জরিমানা করা হবে। মানে বিষয়টা এরকম, আমরা যখন আনছিলাম আমাদের সবগুলা লাকেজ খুলছে, আমাদের না সবারই, সব বাঙালি। জিজ্ঞেস করছে প্রথমে কে কোন দেশ থেকে আসছো, যারা বাংলাদেশ থেকে আসছে তাদের 1 লাইনে করাইছে, আমাদের 1 লাইন নিছে। ওইখানে একটা বাঙালি পুলিশ অফিসার ছিল, বাকিগুলো সব বিদেশি। তো বাঙালি অফিসারটা আর কি সবাই বাংলায় বুঝাই দিতেছিল কার কি সমস্যা। তারপরে আমাদের জন্য ধরছিল, আমাদের আমরা গোলালু আনছিলাম, গাছে আলু, মানে মিষ্টি আলু না, আবার মাটিতে যে আলু হয় ওটা না, গাছ আলু। তো আলুটা দেখতে গোল গোল, তো এটা কাঁচা। এটা উনি ধরার পর বলছে যে স্ক্যান করে তো দেখেই খাবার আছে, তারপরে খুইলা চেক করে যে কি খাবারটা এটা নেওয়া যাবে কিনা। তো এটা ধরার পর বলে যে এটা তো আনা মানে নিয়মে নাই, এটা আনছেন,
এই প্রথমবার এটা ওয়ার্নিং দিয়ে দিলাম। আমার আম্মু সিটিজেন, কিন্তু আমরা গ্রিন কার্ড হোল্ডার। বললো আপনি তো সিটিজেন, বাট ওরা গ্রিন কার্ড হোল্ডার। তো নেক্সট ডে যদি আসে, এটাতে আপনার নামে আপনার টিকিট দেওয়া হবে, যেটার জন্য আপনার সিটিজেনের প্রবলেম হবে, পাশাপাশি $300 জরিমানা। এটা যাই হোক না কেন, সিটিজেন যারা তাদেরও $300 জরিমানা তো হবে। তো যাই হোক, এই সব খাবার না আনাই ভালো, বর্তমানে এই খাবারটার ব্যাপার অনেক সিরিয়াস। তো এই চেকিংটা হয় এটা আসার সময় JFK-তে, তারপরে এটা করে বের হয়ে চলে আসি। তারপরে এটা সবারই করতেছে, সব বাঙালি এবং অন্যান্য দেশে সবারই, মানে বর্তমানে এই বিষয়গুলো খুব সিরিয়াসলি নিয়ে নিছে। যাই হোক, আগের ব্যাপারে আমি জানি না, সরি, আগে কে চেক করতো কিনা, বাট প্রথমবার যখন আমি আসছিলাম তখন চেক করেনি, এর জন্য বললাম, এখন চেক করছে। এরপর আমার ফ্রেন্ড বাংলাদেশে গেছে কিছুদিন আগে, ওরও যাওয়ার সময় তেমন কোনো সমস্যা নেই। আমার আরেক ফ্রেন্ড বাংলাদেশ থেকে আসছে কিছুদিন আগে, ওরও সমস্যা হয়েছে চেকিং এর ব্যাপারে, মানে ওরও এখানে JFK-তে চেক করছে। চেক করার জিজ্ঞেস করছিল যে তুমি কি কি আনছো, উনি কি, ও কিছু কিছু বলছে আর কিছু কিছু বলে না। যেমন একটা স্যুপ আনছিল, স্যুপ বলতে স্যুপের প্যাকেট, ওটা বাংলাদেশ থেকে নিয়েছিল কি অল্প কিছু, ভাবছিল খাবো। তো ওই স্যুপের প্যাকেট আনছে, ওটা কেন বলে নাই। উনি বললো যে তুমি তো স্যুপের প্যাকেট আনছো, এটা কেন বলো না। ও যা বললাম আর আলাপ, এখন বলে নাই নাকি ওটা আনার নিয়ম নাই, কারণ স্যুপের প্যাকেট ওটার প্যাকেট, ওটা তো আনা যায়, জানি না। কিন্তু ওটার জন্য ওকে ওয়ার্নিং দিয়ে দিছে, আরও মানে লিস্টে রেখে দিছে যে একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। এটা ওরা নোট করে রেখে দেয় যে একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে এই ব্যক্তি, নেক্সট টাইম আসলে টিকিট দেওয়া হবে, এখানে এই সুযোগটা দেয়। তো যাই হোক, ও বললো যে ওর নাকি সুপের প্যাকেটের জন্য ওকে বলছে। তারপরে ও চলে আসছে এবং ও আমাকে বললো যে নাই আনা ভালো। আমিও আপনাদেরকে সাজেস্ট করি, যদি কোনো খাবারের কোনো কিছু প্রয়োজন, অতিরিক্ত প্রয়োজন না হয় কি, মানে রুলসে যেগুলো নাই ওগুলো আপনি আইনে নি না, চেষ্টা করেন খাবার নাই আনা, ওটাই বেটার। কি দরকার $300 জরিমানা দেওয়া, আবার একটা টিকিটও খাওয়া, যেটা গ্রিন কার্ডদের জন্য খুবই বিপজ্জনক, যেটা সিটিজেনের সময় প্রবলেম হবে। তো এই ছিল এই সমস্যাগুলো আমরা যাওয়া এবং আসার সময় ফেস করছি। আর এছাড়া পেপারস জাতীয় বা বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, এইসব বিষয়ে তেমন কোনো সমস্যা আমি ফেস করিনি বা কেউ করছে বলে আমি শুনি নাই। আর আমরা গ্রিন কার্ড হিসেবে আসছি। যারা সিটিজেন বা বিজনেস ভিসার পরে গ্রিন কার্ড পাইছে তাদের ব্যাপারে জানি না, তাদের হিসাবটা আলাদা হতে পারে, কারণ তাদের হিস্টোরি আলাদা। আমরা যারা লিগ্যাল ভাবে আসছি, যারা ফ্যামিলিগতভাবে আসছি, তাদের হিস্টোরি আলাদা। সো সবার ক্ষেত্রে এক না, তবে আপনারা একটু সাবধানে থাকবেন। ইউটিউবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলে, কেউ এখন সবাই সত্য বলে না মিথ্যা বলে যায় না, তবে সবাই সাবধান থাকার চেষ্টা করবেন, বিশেষ করে এইসব পেপার জাতীয়গুলা। সো আজকে ভিডিও ছিল এই, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে, যাতে আপনাদের জন্য ইজি হয়, কিছু কিছু বিষয় জানা থাকা ভালো। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের বাংলাদেশ ভ্রমণ আনন্দের হোক। আল্লাহ হাফেজ।